বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 3 ডিসেম্বর 2024। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে দিন শেষে আমরা ইন্ডেক্স 24 পয়েন্ট পজিটিভ অবস্থায় দেখেছি এবং মার্কেট আজকে সারাদিন পজিটিভ অবস্থাতে ছিল। তো আজকে আমরা মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এরপরে আমি আপনাদের সঙ্গে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো আশা করি আমার এই আলোচনা আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং একই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে আপনাদের এই অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। এছাড়াও যারা আমার আলোচনা নিয়মিত শোনেন তাদের প্রতিও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমার এই চ্যানেলটিকে আপনারাও বড় করতে সহায়তা করবেন এবং আপনাদের যদি অনুরোধের কোনো স্টক থেকে থাকে তো সেটিও আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আজকে মার্কেট আমরা দিনের শুরুতে ডে ওপেন যেটি বলি সেটি আমরা দেখেছিলাম 5201 পয়েন্টে আজকে মার্কেট ওপেন হয়েছিল এবং মার্কেটের আজকে ডে হাই ছিল 5237 এবং ডে লো ছিল 5200 এবং মার্কেটের আজকের যে ভ্যালু সেটি আপনারা লক্ষ্য করেছেন। গত দিনের মার্কেট ভ্যালু যেখানে ছিল 500 কোটি টাকা, আজকে কিন্তু সেখানে মার্কেট লেনদেন সামান্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 512 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে এবং গত দিনের তুলনায় 12 কোটি টাকা বেশি হয়েছে। এছাড়াও আজকে আমরা যদি মার্কেটের সার্বিক যে চিত্র আপ ডাউন মিটার যেটি রয়েছে সেটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আজকে মার্কেটে 225টি কোম্পানি আপ ট্রেন্ডে ছিল এবং 126টি কোম্পানি ডাউন ট্রেন্ডে এবং 72টি কোম্পানি আনচেঞ্জ অবস্থায় শেষ হয়। এছাড়াও আমরা টপ গেনারের যে লিস্ট সেটি দেখতে পাচ্ছি। এখানে আমরা জেড ক্যাটাগরির একটি টেক্সটাইল সেক্টরের একটি শেয়ারকে দেখতে পাচ্ছি, দুলাল মিয়া কটন স্পিনিং, আজকে কিন্তু হলটেড হয়। এছাড়াও আমরা ড্রাগন সোয়েটার টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটিও আজকে হলটেড হয়। এছাড়াও গত দিনের মতো আজকেও দেশবন্ধু পলিমার লিমিটেড এটিও আজকে কিন্তু হলটেড হয়। এছাড়াও সাইপ পাওয়ার আজকে হলটেড হয়েছে। এছাড়াও ফোয়াং ফুড, বিপিএমএল, ইন্টাকো রিফুয়েলিং এই শেয়ারগুলো কিন্তু আজকে গত দিনের তুলনায় আজকে কিন্তু বাজারে মুভমেন্ট করে এবং প্রাইস অ্যাকশন করে। এছাড়াও যদি আজকে আমরা টপ সেক্টর বা গেনার নিয়ে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর কিন্তু গতদিন যে লিডিং পজিশন সেটি কিন্তু ধরে রেখেছে, অর্থাৎ টপ সেক্টরে কিন্তু আজকে টেক্সটাইল সেক্টর, এছাড়াও ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরকে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের ইন্ডেক্সের সার্বিক চিত্র। তো আজকে আমরা এখন আমি আপনাদেরকে ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি। ইন্ডেক্সের বর্তমান কি ধরনের ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে এবং সবকিছু মিলিয়ে আগামী দিনে মার্কেট কি ধরনের মুভমেন্ট করতে পারে সেই সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেটে যে আরএসআই সেটি কিন্তু 48.21 এই অবস্থাতে রয়েছে। এছাড়াও আজকে কিন্তু মার্কেটের যে হিস্টোগ্রামের যে বারটি রয়েছে সেটি কিন্তু আজকে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ উপরে কিন্তু এটি রয়েছে এবং মুভিং অ্যাভারেজ যেটি আমরা গতদিন দেখেছিলাম, মুভিং অ্যাভারেজ কিন্তু মার্কেটের যে বর্তমান প্রাইস সেটির উপরে অবস্থান করছিল এবং আজকে কিন্তু মুভিং অ্যাভারেজ নিচে অবস্থান করছে, অর্থাৎ সব কিছু মিলিয়ে মার্কেট বাই সিগন্যাল দিয়েছে এবং তার যে ক্যান্ডেল আমরা এমএসিডি যদি দেখি সেটিও দেখতে পাচ্ছি আজকে কিন্তু অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখা অবস্থান এবং মার্কেট যে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে এই ধরনের ক্যান্ডেল থেকে মূলত মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার একটি ইঙ্গিত দেয়। তবে মার্কেটের যে সামনের যে বাধা অর্থাৎ 5250 বা 52 যেটি বলি না কেন এই বাধাটিকে মার্কেটকে সাকসেসফুলি অতিক্রম করতে হবে এবং এটি যদি মার্কেট করতে পারে তাহলে কিন্তু মার্কেট আগামী দিনে আপট্রেন্ড যাবে এবং যেহেতু এটি মাসের শুরু, একই সঙ্গে আপনারা যারা মার্কেটে বিভিন্ন নিউজ দেখে থাকেন বা মার্কেটের সাথে সবসময় থাকেন তারা কিন্তু জেনেছেন যে আজকে কিন্তু আইসিবি যে বাংলাদেশ ব্যাংক থেকে যে 3000 কোটি টাকার লোন সেটি কিন্তু
4% সুদে কিন্তু নিতে সম্মত হয়েছে এবং এই লোনটাকে কিন্তু ইতিমধ্যেই আইসিবির কাছে হস্তান্তর করা হয়েছে টাকা। সুতরাং আগামী দিনে আমরা হয়তো মার্কেটকে এখান থেকে আরো ভালো জায়গাতে দেখব এবং পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের যে হতাশা, সেই হতাশার জায়গাটা হয়তো আস্তে আস্তে কমে আসবে। একই সঙ্গে আরেকটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটি হচ্ছে যে এই বর্তমান কমিশন কিন্তু আপনাদের যে ক্যাশ ডিভিডেন্ড বা বিভিন্ন কোম্পানি কর্তৃক যে ঘোষণা, সেটি যথাসময়ে যদি আপনার অ্যাকাউন্টে যদি না যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানিকেও কিন্তু সরাসরি জেড ক্যাটাগরিতে হস্তান্তর করছে। তো আশা করা যায় আগামী দিনগুলোতে মার্কেট ভালো হবে এবং যে ক্যান্ডেল এবং যে লেনদেন এটি ক্রমান্বয়ে যদি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই সাধারণ বিনিয়োগকারীরা তাদের যে লস সেটি অনেকাংশেই কাভার করতে সক্ষম হবে। তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি আপনাদের সঙ্গে ব্যাংকিং সেক্টরের একটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রূপালী ব্যাংক। তো রূপালী ব্যাংকের কি অবস্থা আমরা একটু দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি রূপালী ব্যাংক আজকে কিন্তু 21 টাকা 90 পয়সায় অর্থাৎ আনচেঞ্জড অবস্থায় আজকে কিন্তু মার্কেট শেষ করে, অর্থাৎ শেয়ারটির আজকে কিন্তু কোনো প্রাইস অ্যাকশন হয়নি এবং আজকের যে ক্যান্ডেল এখানে তৈরি করেছে সেই ক্যান্ডেলটির অবস্থাও কিন্তু ভালো না, অর্থাৎ আজকে মার্কেটের এই রূপালী ব্যাংকে আমরা 22 টাকা 20 পয়সা হাই হতে দেখেছিলাম, পরবর্তীতে শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি, যার ফলে শেয়ারটি আনচেঞ্জড অবস্থায় দিন শেষ করে। তো আমরা শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি আপনারা দেখতে পাচ্ছি, এখানে আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু ধূসর প্রকৃতির এবং ছোট হয়ে আসছে হিস্টোগ্রামের বারটি। তো এই বার আগামী দিনে হয়তো আমরা এখান থেকে হয়তো সেল সিগন্যাল আমরা দেখতে পাবো, যদিও ম্যাকডি অর্থাৎ এমএডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী কিন্তু শেয়ারটিতে অলরেডি আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। তো এখনো হিস্টোগ্রামের বার বা এমএসিডি অনুযায়ী এখনো বাই সিগন্যাল সেল সিগন্যাল আসেনি, তবে সেটি খুব সন্নিকটে, হয়তো আগামীকালকে অথবা বৃহস্পতিবারে আমরা এই হিস্টোগ্রামের বারটিতেও হয়তো আমরা রেড ক্যান্ডেল দেখব এবং সেল সিগন্যাল দেখব। আপনারা শেয়ারটির এই রূপালী ব্যাংকের যে বিষয় সেটি খুব ভালো জানেন যে শেয়ারটির আমরা পূর্বে ইয়ারলি যে হাই সেটি দেখেছিলাম 45 টাকা 50 পয়সা এবং ইয়ারলি লো ছিল 20 টাকা 30 পয়সা। পরবর্তীতে এই শেয়ারটি যখন ভলিউম গেইন করে এবং মার্কেট একটু ভালো অবস্থাতে থাকে, তখন কিন্তু আমরা রূপালী ব্যাংকে প্রাইস অ্যাকশন হতে দেখেছি এবং আপনারা যদি একটু তার লাইফ সার্কেলটা দেখেন, আমি যদি একটু আপনাদেরকে তার লাইফ সার্কেলটা দেখাই, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। আমরা যদি এই নভেম্বরে এই এখন যে অবস্থা অর্থাৎ ডিসেম্বর, এই অবস্থাতে কিন্তু গত বছরে 2023-এ কিন্তু শেয়ারটির প্রাইস ছিল এই 25 টাকা থেকে 26 টাকা এই লেভেলে। ঠিক এই ডিসেম্বরে কিন্তু শেয়ারটির প্রাইস হাই হয়েছিল এবং শেয়ারটি তার ইয়ারলি যে হাই 45 টাকায় সেটি করে, পরবর্তীতে শেয়ারটি ডাউন ট্রেন্ডে এসে শেয়ারটি আমরা যখনই ভলিউম পথে দেখেছি তখনই কিন্তু শেয়ারটি মাঝে মাঝে একটি ছোট ছোট আপ ট্রেন্ড দিয়েছে। এখানে যদি আমরা দেখি 30শে জুন, আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু শেয়ারটির প্রাইস ছিল মাত্র 23 টাকা এবং তার পরবর্তীতে শেয়ারটির কিন্তু প্রাইস 29 টাকা 30 টাকা এই লেভেলে চলে আসে এবং সেখান থেকে প্রাইসটি শেয়ারটির হাই তৈরি করে 31 টাকা 60 পয়সা এবং সেই লেভেলটাকে মেনটেন করে শেয়ারটি গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ভলিউম কম থাকার কারণে শেয়ারটি কিন্তু প্রাইস আর ধরে রাখতে পারেনি। তো এই রূপালী ব্যাংক ব্যাংকিং সেক্টরের একটি ভালো শেয়ার, এতে কোনো সন্দেহ নেই। শেয়ারটির ন্যাব যথেষ্ট ভালো এবং এই শেয়ারটির যে ইপিএস সেটিও কিন্তু সেকেন্ড কোয়ার্টার ইপিএস আমরা দেখেছিলাম এবং থার্ড কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু পজিটিভ এসেছে। এছাড়াও শেয়ারটির পাবলিক যে হোল্ডিং সেটিও কিন্তু অন্যান্য শেয়ারের তুলনায় কম। সুতরাং আগামী দিনগুলোতে এই ব্যাংকিং সেক্টরের রূপালী ব্যাংক শেয়ারটি নিঃসন্দেহে ভালো অবস্থানে যাবে, এটি বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে ব্যাংকিংয়ের যে তারল্য সংকট সেটি যদি না থাকে তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টর ভালো করবে। তো এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন আমি তাদেরকে বলবো যে আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবং ব্যাংকিং সেক্টর যদি মুভমেন্টে আসে অবশ্যই রূপালী ব্যাংক মুভমেন্টে থাকবে এবং প্রাইস অ্যাকশন হবে। এরপরে আমি ফার্মা সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ফার্মা
এইট, আমরা ফার্মা এইটকে দেখতে পাচ্ছি আজকের যে প্রাইস, শেয়ারটির প্রাইস অ্যাকশন 589 টাকা, অর্থাৎ শেয়ারটির প্রাইস অ্যাকশন আজকে হয়নি, মানে হয়নি বলতে শেয়ারটি আজকে নেগেটিভ ট্রেন্ডে ছিল, অর্থাৎ 589 টাকা। শেয়ারটির আমরা জানি যে 5 তারিখে শেয়ারটির রেকর্ড ডেট, অর্থাৎ আজকে শেয়ারটি স্পট ডেটে শেয়ারটির লেনদেন হয়েছে, কিন্তু শেয়ারটির কোনো প্রাইস অ্যাকশন হয়নি এবং ডাউন ট্রেন্ডে চেয়েছে। একই সঙ্গে শেয়ারটির যে ভলিউম সেটিও কিন্তু গত দিনের তুলনায় আমরা কম দেখতে পাচ্ছি। এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি ভালো শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার, সেটি আমরা সকলেই জানি। এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি 819 টাকা, পরবর্তীতে শেয়ারটির কিন্তু তার যে হাই সেটিকে আর ধরে রাখতে পারেনি এবং শেয়ারটি তার নিয়মিত বিরতিতে শেয়ারটি কিন্তু তার প্রাইস দিনের পর দিন ক্রমান্বয়ে কিন্তু প্রাইস ডাউন ট্রেন্ডে করেছে এবং এই শেয়ারটির যে ইয়ারলি লো সেটিও আপনারা জানেন 579 টাকা। এই লোটা কিন্তু শেয়ারটি 29শে অক্টোবর ক্রিয়েট করে এবং পরবর্তীতে শেয়ারটি আবার আপ ট্রেন্ডে যায়, মার্কেট একটু ভালো হলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু সেক্ষেত্রে কিছু ভলিউমও গেইন করে, সেই ভলিউমটাকে কেন্দ্র করে শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়, পরবর্তীতে শেয়ারটি কিন্তু আর তার ভলিউম ধরে রাখতে পারেনি, ক্রমান্বয়ে তার প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এই শেয়ারটির সবচেয়ে মজার যে বিষয় সেটি হচ্ছে শেয়ারটির কিন্তু ইপিএস গত বছরের তুলনায় খুব ভালো পরিসরে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তার ইয়ারলি ইপিএস সহ ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও পজিটিভ ট্রেন্ডে এবং ভালো। এছাড়াও আমরা শেয়ারটিতে যে ক্যাশ ডিভিডেন্ড অন্যান্য বছরের তুলনায় কিন্তু ফার্মাইড এবছর 25% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত ফার্মাইডকে আমি পজিটিভ বলবো এবং প্রাইস অ্যাকশন লো পেইড শেয়ারগুলোতে প্রাইস অ্যাকশন ঠিক সেভাবে হচ্ছে না মার্কেটে বেশ কিছুদিন ধরে। তো যখন আমরা এই লো পেইড শেয়ারগুলো প্রাইস অ্যাকশন হবে তখন কিন্তু ফার্মাইড অবশ্যই তার প্রাইস অ্যাকশন করবে। তো এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন আমি তাদেরকে একটু বলতে চাই, এই শেয়ারটির আগামী দিনে, অর্থাৎ গতকালকে যদি আমি বলি, গতকালকের যদি ক্যান্ডেলটা আপনারা দেখেন, এখানে কিন্তু তার এই ক্যান্ডেলটি কিন্তু অনেক দুর্বল ক্যান্ডেল ছিল, অর্থাৎ সে গতকালকেই যেই কি বলে ক্যান্ডেল দিয়ে বলে দিয়েছিল যে সে ডাউন ট্রেন্ডে যাবে এবং সেটি কিন্তু সে আজকে করেছে এবং তার যে 2 ডিসেম্বরের যে হাই অর্থাৎ 599 টাকা, সে হাইয়ের উপরে কিন্তু আজকে সে ক্লোজ দিয়েছে, অর্থাৎ আগামী দিনেও শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসবে। এখন দেখার বিষয় যে এই ডাউন ট্রেন্ডটা শেয়ারটি কি ধরনের করে। তবে আমার যেটি ধারণা বা আমার যে আলোচনা বা আমরা যে ধরনের প্রিডিকশন করে থাকি সেই ক্ষেত্রে হয়তো আমরা 500 এই যার যে ইয়ারলি লো, এই লোকে হয়তো সে রেসপেক্ট করবে এবং এই 580কে রেসপেক্ট করবে। যদি সে 580কে রেসপেক্ট করে তাহলে বিনিয়োগকারীদের জন্য একটা আস্থার জায়গা তৈরি হবে, কারণ ওইখান থেকে সে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছিল আবার খুব দ্রুতই, অর্থাৎ 579 থেকে কিন্তু সে আবার হাই করেছিল 728, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে। তো এখানে এসে যদি শেয়ারটি আবার আপ ট্রেন্ড করে, অর্থাৎ 579-র এই লেভেলটাকে সাপোর্ট ধরে যদি শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে কিন্তু আর কোনো সমস্যা এই ফার্মাইডে হবে না এবং সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু আবারও ভালো মুভমেন্টে যাবে। একই সঙ্গে এই শেয়ারটির যে চ্যানেল এবং তার যে প্যাটার্ন, আপনারা এটি একটু যদি লক্ষ্য করেন, এই শেয়ারটিতে কেন আপনাদেরকে আমি বেশি হতাশ হতে বলবো না, এটার একটা ব্যাখ্যা আমি এখানে দিই। শেয়ারটি দেখেন খুব ডাউনে এসেই সবসময় ভালো আপ ট্রেন্ডে গিয়েছে। এখানে আমরা তার 585 থেকে শুরু করে আমরা এখানে 762 দেখেছি, এখানে 653 থেকে শুরু করে এখানে 735-36 দেখেছি। এইখানে এসে শেয়ারটি আবারও আমরা 600-র আশেপাশে দেখে শেয়ারটিকে আমরা আবার কিন্তু তার ইয়ারলি যে হাই 819 টাকা দেখেছি, আবার এখানে লো করেছে 626, 770-75 এইরকম। তো এইখানেও এসে সে এই লোটা করবে এবং আবারও সে 750 বা 720 এই লেভেলটাকে কিন্তু টাচ করবে, অর্থাৎ এই শেয়ারটাতে যারা বিনিয়োগে আছেন আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরেন এবং লো পেইড শেয়ারগুলোর যদি আপ ট্রেন্ডে আসে এবং লো পেইড যদি প্রাইস মুভমেন্ট করে
তাহলে অবশ্যই ফার্মাইট ভালো করবে, কারণ শেয়ারটির যে সার্বিক অবস্থা সবকিছুই সাধারণ একটি শেয়ারের যতটুকু থাকা দরকার এই ফার্মাসিউটিক্যালের ফার্মাইডে সেটি রয়েছে। অবশ্যই শেয়ারটি আগামী দিনে প্রাইস অ্যাকশন করবে বলে আমি প্রত্যাশা করি। এরপরে আরেকটি জিপিআই ইস্পাত, এটি নিয়ে আমি একটু আলোচনা করব। এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি আজকে 23 টাকা 50 পয়সাতে অবস্থান করছে এবং তার যে ভ্যালু সেটি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি অলরেডি বাই সিগন্যালের কাছাকাছি থাকলেও তার যে এমএসিডি সেটি কিন্তু এখন পর্যন্ত অরেঞ্জ রেখার উপরে অবস্থান করছে এবং তার যে ক্যান্ডেল হিস্টোগ্রামের যে বার সেই বারটিও কিন্তু গত দিনের তুলনায় আজকে বড় হয়েছে এবং এটিকে আমি বলবো যে আজকে যে তার প্রাইস অ্যাকশন সেখানে কিন্তু বাই সেলের যে প্রতিযোগিতা সেটি ছিল, অর্থাৎ 7 লক্ষ আজকে শেয়ারটি ভলিউম করেছে, সেখানে কিন্তু 7,23,000 ভলিউম করে, সেখানে কিন্তু বায়ার এবং সেলার উভয় কিন্তু খুব ভালো অ্যাক্টিভ ছিল এবং শেয়ারটিতে যে সাধারণ যে ক্যাশ ডিভিডেন্ড সেটিও কিন্তু ভালো দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের 10% এবং তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও পজিটিভ, অ্যানুয়াল ইপিএস সহ পজিটিভ। এটি তার যে ন্যাব এই জিপিএইচ ইস্পাতের সেটিও কিন্তু ভালো এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে মুভমেন্ট আমরা দেখেছি সেই মুভমেন্ট অনুযায়ী এটি আপ ট্রেন্ডে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটির সেই ধরনের একটি প্রস্তুতি নিচ্ছে, যেহেতু শেয়ারটির রেকর্ড ডেট 4 নভেম্বর শেষ হয়েছে এবং শেয়ারটির যে ইপিএস সেটিও কিন্তু পূর্বের তুলনায় ভালো এসেছে। তো এখন আমরা এই শেয়ারটির এখন যে অবস্থা দেখতে পাচ্ছি সেটি যদি আগামী দিনে শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে আসবে, তার কারণ ক্যান্ডেল এই অবস্থার এটি ভালো না এবং এই অবস্থায় শেয়ারটির হয়তো আমরা 23 টাকা 20 পয়সা এই লেভেলে শেয়ারটির কারেকশন দেখতে পাবো এবং এই কারেকশনটা শেষ করে শেয়ারটি যেহেতু এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে, এই কারেকশনটা শেষ করে অবশ্যই শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে এবং সেই আপ ট্রেন্ডটা আপাতত আমরা এই 25-24 টাকা 60 পয়সার উপরে যদি শেয়ারটি ক্লোজ দেয় তাহলে শেয়ারটি একটি আমরা ভালো আপ ট্রেন্ড দেখতে পাবো এবং এই আপ ট্রেন্ডটা অবশ্যই করতে হবে যদি শেয়ারটি করতে পারবে যদি শেয়ারটি ভলিউম পায়, কারণ এই শেয়ারটির কিন্তু যথেষ্ট পরিমাণ পাবলিক হোল্ডিং রয়েছে, অর্থাৎ 16,64 লক্ষ শেয়ার কিন্তু পাবলিকের হাতে রয়েছে। সুতরাং এই শেয়ারটির অবশ্যই ভলিউম করতে হবে এবং ভলিউম করলে এই শেয়ারটি অবশ্যই আমরা আপ ট্রেন্ড দেখতে পাবো। এই হচ্ছে মূলত জিপিএইচ ইস্পাত লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। তো এরপরে আমি আপনাদের অনুরোধের আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটিও কি বলে এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি শেয়ার। আমরা একটু দেখে আসি শেয়ারটির বর্তমান কি অবস্থাতে আছে। এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই শেয়ারটির একটা অনুরোধ রয়েছে। সো আমরা শেয়ারটিকে দেখতে পাচ্ছি শেয়ারটি ডাউন ট্রেন্ডে রয়েছে এবং তার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটি খুব একটা ভালো না। এখান থেকে আমরা হয়তো একটু 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড শেয়ারটিতে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পরপর 3 দিন শেয়ারটি ডাউন ট্রেন্ডে রয়েছে এবং আজকে শেয়ারটির আমরা 30 পয়সা নেগেটিভ অবস্থাতে দেখেছি। এর যে কারণ সেটি যদি একটু ব্যাখ্যা করতে পারি সেটি হচ্ছে শেয়ারটি রিসেন্ট কিন্তু তার যে রেকর্ড ডেট সেটি কিন্তু শেষ করে এসেছে এবং শেয়ারটির সাধারণ বিনিয়োগকারীদের বেশ ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সুতরাং একটু প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে, এটি স্বাভাবিক। এবং এইখানে শেয়ারটি যে ধরনের প্যাটার্ন তৈরি করতে চাচ্ছে সেটি যদি আমি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে সে এখানে ডাব্লু প্যাটার্ন তৈরি করার জন্য একটা চেষ্টা রয়েছে এবং সেই চেষ্টাটা হয়তো যদি সে সফল হয় তাহলে কিন্তু শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন হবে।
তবে শেয়ারটির আজকে আমরা কিন্তু যে হিস্টোগ্রামের বার সেটি অনুযায়ী আমরা কিন্তু শেয়ারটিতে সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, অর্থাৎ শেয়ারটির প্রাইস আরো ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি কিন্তু অনেক ভালো, 146 টাকা, এবং ইয়ারলি যে লো সেটিও আমরা দেখেছি, সেই লোটা কিন্তু সে খুব বেশি আগে করেনি। এই আমরা অক্টোবরে আমরা শেয়ারটির লো দেখতে পাচ্ছি, তার ইয়ারলি লো। তো ইয়ারলি লো এর পরে শেয়ারটি কিন্তু আবার হাই তৈরি করে। তো এখন যেটি হবে, শেয়ারটির প্রাইস অ্যাকশনের যে সাপোর্ট এবং শেয়ারটির যে কারেকশন, আমরা প্রথমে কারেকশনটা দেখি যে শেয়ারটি কি ধরনের কারেকশন করতে পারে। আমরা এই শেয়ারটির একটি ভালো স্ট্রং সাপোর্ট জোন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 79 টাকা 80 পয়সা। এই লেভেলটাতে শেয়ার টাচ করার সম্ভাবনা রয়েছে, এবং এই বেসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই শেয়ারটি 79 টাকা এই লেভেলটা যখন টাচ করবে তখন শেয়ারটির আমরা ভালো মুভমেন্ট দেখতে পাবো। 79 টাকা 80 পয়সা এই লেভেলটাতে শেয়ার আসবে, এবং এইখানে সে সাপোর্ট নিবে, এবং সাপোর্ট নিয়ে যদি শেয়ারটি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা শেয়ারটির এই 91 টাকা এই লেভেলটাতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। ফার্স্ট টার্গেট হিসেবে আমরা 91 টাকা এই শেয়ারটি সেট করতে পারি, এবং একই সঙ্গে এই শেয়ারটির আমাদের দেখতে হবে যে সে কি ধরনের ভলিউম তৈরি করে, এবং শেয়ারটিতে কি ধরনের বায়ার থাকে, বাই ভলিউম থাকে না সেল ভলিউম থাকে, সেটিও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেমন আজকে শেয়ারটিতে কিন্তু ভালো সেল ভলিউম ছিল, একই সঙ্গে বাই ভলিউম ছিল, তবে বায়ার এবং সেলার যে পার্সেন্টেজ যদি আমরা করি সেক্ষেত্রে আমরা সেল ভলিউমটা শেয়ারটিতে বেশি দেখেছি। তো এই শেয়ারটি 79 টাকা 80 পয়সা এই লেভেলটাতে এসে সাপোর্ট নিবে, এবং এই সাপোর্টকে রেসপেক্ট করে শেয়ারটি 91 টাকা বা 90 টাকা 50 পয়সা এই লেভেলটাতে আমরা এই বেসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই শেয়ারটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত বেসিমকো ফার্মাসিউটিক্যালস নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে বেস্ট হোল্ডিং নিয়ে আমার কাছে একটু জানতে চেয়েছেন। আমি বেস্ট হোল্ডিং নিয়েও আমার চ্যানেলে পূর্বে আলোচনা করেছিলাম। তো যারা আমার চ্যানেলে নিয়মিত আমাকে শোনেন তারা নিশ্চয়ই আমাকে এই শেয়ারটি সম্পর্কে জানেন। তো যারা আজকে নতুন শুনছেন আমার আলোচনা, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলটিকে বড় করতে আপনারা সহায়তা করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং আপনারাই হচ্ছেন আমার প্রাণ। আপনাদের অনুরোধের কারণে আমি আলোচনা করি, এবং আপনাদের অনুরোধ যখন থাকবে না তখন কিন্তু আমার আলোচনাও থাকবে না। সুতরাং আপনারা একটু কমেন্টস করবেন, এবং কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনাদের অনুরোধের স্টক থাকলে আমাকে জানাবেন। আজকে বেস্ট হোল্ডিং নিয়ে যদি বলতে হয়, তার ক্যান্ডেল প্যাটার্ন ভালো না। আগামী দিনে আমরা এখান থেকে হয়তো শেয়ারটিকে আরও একটু ডাউন ট্রেন্ডে দেখতে পাবো। তো এখন এইটা বললাম, এই জন্য মন খারাপ করার কোনো কারণ নেই। শেয়ারটির যে পাবলিক হোল্ডিং সেটি কিন্তু 14,70,00,000, এবং শেয়ারটির যে ক্যাশ ডিভিডেন্ড সেটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের প্রাইস অনুযায়ী খারাপ দেয়নি, এবং অবশ্যই আমি বলবো এটা ভালো দিয়েছে, কারণ একটি শেয়ারের 19 টাকা বা 18 টাকা লেভেলের একটি শেয়ারের 10% ক্যাশ ডিভিডেন্ড এটি অবশ্যই ভালো বলতে হবে। এই শেয়ারটির টোটাল শেয়ার সংখ্যা 105 কোটি, অনেক বড় একটি হোল্ডিং রয়েছে শেয়ারটির, এবং এটি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটি শেয়ার। তো আমরা ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। আমরা এর আগে নিক হোটেল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সিপাল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে বেস্ট হোল্ডিং নিয়ে আলোচনা করে, এর আগেও করেছি আজকেও করছি। তো আজকে এই সেক্টরের এই বেস্ট হোল্ডিং নিয়ে আলোচনা করার আগে আমি একটু বলে নিতে চাই যে আসলে এই আবাসন খাতের যে ভ্রমণ এবং অবকাশ বা ভ্রমণ অবকাশ খাতের যে শেয়ারগুলো রয়েছে বা এই স্টকগুলো রয়েছে, প্রত্যেকটি স্টকই কিন্তু আমরা ভালো কোনো মুভমেন্ট পাইনি। তো আমরা এর আগে যে নিউজগুলো দেখেছিলাম, আসলে আমরা তো নিউজটাকে আমাদেরকে পুঁজি ধরে নিতে হয়, নিউজ ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না, তবে সেই নিউজটাকে অবশ্যই সঠিক নিউজ হতে হবে। তো আমরা অবকাশ যাপনের যে ইগুলো দেখেছিলাম, হোটেলের যে
পরিস্থিতি সম্পর্কে যে বিবৃতি দেখেছিলাম সেখানে কিন্তু প্রত্যেকটা হোটেল অ্যান্ড রিসোর্ট কিন্তু ভালো অবস্থাতে নেই এবং তাদের ব্যবসায়ের যে ভাটা সেটির একটা প্রতিফলন আমরা কিন্তু তাদের এই শেয়ারগুলোতেও পাচ্ছি। সুতরাং আমাদের এই স্টকগুলোর প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে এই ব্যবসায়ের যে একটা ভালো পরিস্থিতি বা প্রতিকূল পরিবেশ সেটিও থাকতে হবে। তো সেই পরিস্থিতি না থাকার কারণে এই শেয়ারগুলোতে কিন্তু প্রাইস অ্যাকশন সেভাবে হচ্ছে না এবং যদিও আমরা একদিন দুই দিন প্রাইস অ্যাকশন দেখি, পরবর্তীতে কিন্তু আমরা সেই প্রাইস অ্যাকশনটা দেখতে পাই না। আপনি যদি এই 18 এবং 27 এবং 28শে নভেম্বর দেখেন, শেয়ারটির কিন্তু 60 পয়সা এবং 50 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছিল এবং দীর্ঘদিন এই বেস্ট হোল্ডিং, ইউনিক হোটেল, সিপাল বলেন যে শেয়ারগুলো আছে খুব ভালো, কিন্তু ভালো প্রাইস অ্যাকশন কিন্তু হয়নি। তো বেস্ট হোল্ডিংয়েও হয়নি। তো আগামী দিনে শেয়ারটির এই যে ক্যান্ডেল এবং তার অবস্থান সেটিও কিন্তু ভালো না। অবস্থান যদি বলি, হিস্টোগ্রামের বার যেটি সেটি ভালো, বা এমএসিডি সেটিও আপ ট্রেন্ডে রয়েছে, আরএসআইটাও আপ ট্রেন্ডে আছে, কিন্তু তার ক্যান্ডেলের অবস্থান সেটি কিন্তু ভালো না। এবং এখানে সে আজকে 23 লক্ষ ভলিউম করেছে, তার ভলিউমের অবস্থা ভালো, গ্র্যাজুয়ালি সে এখানে ভলিউম পাচ্ছে 15 লক্ষ বা 17, 20 এবং 23, সে গ্র্যাজুয়ালি ভলিউমটাকে কন্টিনিউ করছে। তবে আগামী দিনে এই শেয়ারটির এইখানের যে ক্যান্ডেল করেছে, এই ক্যান্ডেল থেকে খুব বড় একটা মানে ছোট মুভমেন্ট ছাড়া বড় কোনো মুভমেন্ট আশা করা যায় না এবং সেক্ষেত্রে আমরা হয়তো 20 টাকা পর্যন্ত তার প্রাইস আগামীকালকে দেখতে পাবো এবং আগামীকালকে যদি তার প্রাইস 20 টাকায় ক্লোজ করতে পারে তাহলে তার প্রাইস আপ ট্রেন্ডে যাওয়ার আরও 50-60 পয়সা আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি সেটি সে করতে ব্যর্থ হয় এই বেস্ট হোল্ডিং, তাহলে কিন্তু বেস্ট হোল্ডিংয়ের আবার আরও কারেকশনে আসবে। তবে এখন লক্ষ্য করতে হবে যে সেটি আগামীকালকে এই বেস্ট হোল্ডিং 19 টাকা, সরি 20 টাকায় যদি ক্লোজ দিতে পারে তবুও শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে এবং সেক্ষেত্রে আমরা হয়তো প্রাইসটাকে আরও আপ ট্রেন্ডে দেখতে পাবো এবং 20 টাকা 70 পয়সার উপরে যদি ক্লোজ দেয় সর্বশেষ, তাহলে শেয়ারটি আমরা 22 টাকা 30 পয়সা এই লেভেলটিতে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত বেস্ট হোল্ডিং নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনছেন এবং আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন, যেখানে আপনাদের কোটি কোটি টাকার ইনভেস্ট, লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট। আপনারা যদি আলোচনা শুনে যদি কোনো কিছু জানতে পারেন বা কোনো বিষয়ে বুঝতে পারেন, তাহলে সেটি কিন্তু আপনার আগামী দিনের বিনিয়োগের ক্ষেত্রে এটি অনেক ভালো ভূমিকা পালন করবে এবং আপনার যে লসের পরিধি সেটিও কিন্তু কমে যাবে। তো এরপরে আমি একটি ব্যাংকিং সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গিভ অর্থাৎ গ্লোবাল ইসলামী ব্যাংক। তো আমরা গ্লোবাল ইসলামী ব্যাংকের কি অবস্থা আমরা একটু সেটা দেখে আসি। গিভের যে বর্তমান অবস্থা, গিভ আমরা দেখতে পাচ্ছি 5 টাকা 30 পয়সা সে ক্লোজ দিয়েছে। ব্যাংকিং সেক্টরের একটা নিউজ ছিল যে যে টাকা 22,000 কোটি টাকা বিতরণ করা হবে এই লোকসানি যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেসব ব্যাংকের, কিন্তু সেসব ব্যাংকে হয়তো টাকা গিয়েছে বা অর্থ যাবে, কিন্তু এই প্রাইস অ্যাকশন কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমরা যদি এই গ্লোবাল ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে একটু বলি, এই শেয়ারটির যে পি রেশিও সেটি কিন্তু 9.30, অর্থাৎ অন্যান্য ব্যাংকের তুলনায় শেয়ারটির পি রেশিও অনেক বেশি। এছাড়াও শেয়ারটির যে থার্ড কোয়ার্টার ইপিএস এসেছে সেটিও কিন্তু ভালো আসেনি, নেগেটিভ। আমি শেয়ারটির সার্বিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং শেয়ারটির যে টোটাল শেয়ার সংখ্যা সেটিও কিন্তু অনেক মানে 103 কোটি শেয়ার এবং পাবলিক হোল্ডিং কিন্তু 32 কোটি। এছাড়াও শেয়ারটির ন্যাব আমরা দেখেছি নেগেটিভ রয়েছে এবং শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু এবছর 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি 9 টাকা 90 পয়সা এবং ইয়ারলি যে লো সেটি 5 টাকা 10 পয়সা। শেয়ারটির আজকের যে ডাউন ট্রেন্ড সেটি প্রত্যাশিত এবং শেয়ারটির যে 1 ডিসেম্বর শেয়ারটির যে হাই ছিল সেই হাইয়ের উপরে শেয়ারটি কিন্তু ক্লোজ করতে না পেরে অপরিবর্তিত অবস্থায় থাকে এবং আজকে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে না পেরে শেয়ারটি কিন্তু আজকেও ডাউন ট্রেন্ডে এসেছে। তবে শেয়ারটি কিন্তু গ্র্যাজুয়ালি আমরা ভলিউম দেখছি, শেয়ারটি কিন্তু ভলিউম পাচ্ছে।
গত দিনের আমরা শেয়ারটির ভলিউম দেখেছিলাম 25,41,000, আজকে কিন্তু শেয়ারটি ভলিউম করছে 33 লক্ষ, অর্থাৎ গত দিনের তুলনায় কিন্তু শেয়ারটি ভলিউম করেছে। এখানে শেয়ারটির আমরা যে প্রাইস অ্যাকশন দেখেছি যে 5 টাকা 50 পয়সা থেকে 5 টাকা 20 পয়সার এই একটা লেভেলে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হচ্ছে। তো এখন পর্যন্ত সেই ধারাটা অব্যাহত রয়েছে এই গ্লোবাল ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের আমরা কিন্তু যেই মুভিং অ্যাভারেজ সেটি কিন্তু উপরে দেখতে পাচ্ছি, এবং তার যে প্রাইস অ্যাকশন সেটি কিন্তু 5 টাকা 30 পয়সা। তো শেয়ারটির আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারে একেবারে ডাউন ট্রেন্ডে এসে রয়েছে, এবং আরো বেশি ডাউন ট্রেন্ডে আসবে সেইভাবেই কিন্তু সে মাথাটা ঝুঁকে দিয়ে আছে। আপনারা যদি এটিতে লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন। এছাড়াও শেয়ারটি যে হিস্টোগ্রামের বার সেটি ভালো এবং এটি আজকে আরেকটু বড় হলে ভালো হতো। এছাড়াও এমএসিডি আমরা যেটি দেখতে পাচ্ছি অরেঞ্জ রেখার উপরেই ব্লু রেখার অবস্থান রয়েছে। সবকিছু এই দিকটাতে এমএসিডি এবং হিস্টোগ্রামের বার পজিটিভ থাকলেও শেয়ারটির আরএসআই এবং তার যে ক্যান্ডেলের যে প্যাটার্ন সেটি কিন্তু ভালো না। তবে এইখানটাতে আগামী দিনে হয়তো শেয়ারটির 10 পয়সা আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো, অথবা সর্বোচ্চ 20 পয়সার একটি ছোট মুভমেন্ট দেখতে পাবো। তবে অবশ্যই শেয়ারটির প্রাইস অ্যাকশন হতে হলে অবশ্যই এই 5 টাকা 70 পয়সার এর উপরে শেয়ারটিকে ক্লোজ 70-এ 5 টাকা 70 পয়সায় ক্লোজ দিতে হবে, তারপরে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। আদারওয়াইজ এই গ্লোবাল ইসলামী ব্যাংক নিয়ে প্রাইস অ্যাকশনের ঠিক তেমন ওইভাবে বলা যাবে না। তবে এখানে মার্কেটের বর্তমান পরিস্থিতি এবং ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট অনুযায়ী আমরা এখানে হয়তো শেয়ারটিকে 5 টাকা 50 পয়সা থেকে শুরু করে 5 টাকা 20 পয়সা এই লেভেলটাতে হয়তো আমরা সাইডওয়েজ মুভমেন্ট এই দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত গ্লোবাল ইসলামী ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি আপনাদের আরেকটি অনুরোধের শেয়ার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মনসপুল। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই শেয়ারটির আমরা একটু বর্তমান প্রাইস অ্যাকশনের কি অবস্থাতে আছে এবং সেটি আমরা একটু দেখি। শেয়ারটির আমরা জানি যে গত ডিসেম্বরের 1 তারিখে, অর্থাৎ আজকে 3 তারিখ, এই শেয়ারটির আমরা রেকর্ড ডেট ছিল, অর্থাৎ শেয়ারটি রেকর্ড ডেটের পরবর্তীতে গতকালকে শুধু লেনদেন হয়েছে এবং সেখানে কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে ছিল। আজকের যে ক্যান্ডেলটি রয়েছে সেটি কিন্তু সে আজকের যে ইন্ডেক্সের যে ক্যান্ডেল সেম একই ধরনের ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল নিয়ে এসে বসে আছে। তো এই জায়গায় ক্যান্ডেলের উপরে শ্যাডোটাও খুব কম, ক্যান্ডেল প্যাটার্নটিও ভালো, এবং তার যে ভলিউম সেটি কিন্তু সে ধরে রেখেছে। যদিও শেয়ারটির একেবারে ভলিউম এই স্টক পাবলিক হোল্ডিং কম, 1,42,00,000 শেয়ার। তো সবকিছু মিলিয়ে শেয়ারটির আমরা যে ইয়ারলি হাই এক সময় দেখেছিলাম 560, পরবর্তীতে 300, এখন কিন্তু সেই 301 ইয়ারলি হাই রয়েছে, এবং শেয়ারটির কিন্তু যে ইয়ারলি লো সেটি কিন্তু 100 টাকা। এছাড়াও শেয়ারটির যে ইপিএস, ফার্স্ট কোয়ার্টার ইপিএস এবং অ্যানুয়াল ইপিএস সেটি কিন্তু ভালো আসেনি, নেগেটিভ এসেছে। এখন শেয়ারটির যে ক্যাশ ডিভিডেন্ড সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশিত ক্যাশ ডিভিডেন্ড না, এটি নিঃসন্দেহে বলা যায়। সুতরাং শেয়ারটির প্রাইস এখন আমার কাছে যেটি মনে হয় কারেকশন মোডে আসবে। এখান থেকে হয়তো আমরা শেয়ারটির এই 120 টাকা থেকে 122 টাকা এই লেভেলটাতে হয়তো আমরা শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখব, তবে সেটি বেশি আপ ট্রেন্ড হবে না। তার যে ক্যাশ এবং তার যে লেনদেন এই মুহূর্তে এবং পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের যে মুভমেন্ট সেটি দেখে এটি বলা যায়। তবে শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু ভালো, গত দিনের তুলনায় আজকে কিন্তু গাঢ় এবং সবুজ বড় হয়েছে, এবং তার যে এমএসিডি সেটিও কিন্তু অরেঞ্জ রেখার উপরেই অবস্থান করছে। তো সবকিছু মিলিয়ে এই পজিশনাল দিক থেকে ভালো, সেটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু আরএসআইটা দেখেন, এখানে কিন্তু গত দিনের যে আরএসআই সেটা ছিল 45, আজকে কিন্তু সেটি বেড়ে 47.42। সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন কিন্তু খুব বেশি না, 1 টাকা 60 পয়সা। তো আমার কাছে শেয়ারটির সামনে আগামী দিনের যে তার টার্গেট সেটি আমি বলতে পারি 126 টাকা, এবং শেয়ারটি যদি প্রাইস অ্যাকশন করতে হয় তাহলে 130 টাকার উপরে শেয়ারটির ক্লোজ দিতে হবে, এবং শেয়ারটির যে সাপোর্ট লেভেল সেটি যদি আমি বলি তাহলে 115 টাকা 40 পয়সা এই লেভেলটাতে হয়তো আমরা শেয়ারটিকে দেখতে পাবো, এবং এইখানে এসে সাপোর্ট নিয়ে শেয়ারটি যদি ইউটার্ন নেয় এবং আপ ট্রেন্ড কন্টিনিউ করে সেক্ষেত্রে হয়তো শেয়ারটি আমরা আরেকটি
পজিশন ভালো দেখতে পাবো এবং সেটি হয়তো 139 টাকা থেকে শুরু করে 137 টাকা এই লেভেলটাতে। তবে এখন শেয়ারটির যে প্রিডিকশন সেটি হচ্ছে শেয়ারটি 115 টাকায় এই অবস্থানে শেয়ারটি আসবে 115 থেকে 116 টাকায়, অথবা এই শেয়ারটি 21 টাকায় এখন যে প্রাইস সেটাকে ক্রস করে 127 টাকা থেকে 129 টাকা 30 টাকা এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত মনোস্পুল অর্থাৎ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই শেয়ারটি নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি আপনাদের আরেকটি অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সের আমরা একটু অবস্থা দেখে আসি যে শেয়ারটি কি অবস্থাতে রয়েছে। আজকে শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে এবং ক্যান্ডেল প্যাটার্নের অবস্থান সেটি অসাধারণ এবং আগামী দিনে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে, এটা আগে বলে নিলাম। এবং সেই প্রাইস অ্যাকশনটা হয়তো খুব বেশি হবে কিনা সেটাও আমরা একটু দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির এখানে যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু ধূসর হয়ে আসছে এবং আগামী কালকে শেয়ারটির স্পট ডেটে লেনদেন হবে এবং স্পট ডেট, হ্যাঁ স্পট ডেটে লেনদেন হবে, কারণ শেয়ারটির 5 তারিখে শেয়ারটির রেকর্ড ডেট রয়েছে, সুতরাং রেকর্ড ডেটের আগে শেয়ারটি স্পট ডেটে লেনদেন হবে। এবং শেয়ারটির যে ক্যান্ডেল সেটি খুবই সুন্দর একটি ক্যান্ডেল করেছে এবং তার যে হাই আজকে আমরা দেখেছিলাম 25 টাকা 30 পয়সা, শেয়ারটি কিন্তু মাত্র 20 পয়সা ডাউন এসে শেয়ারটি কিন্তু ক্লোজ দিয়েছে এবং গত দিনের হাই থেকে আজকে কিন্তু শেয়ারটি ক্লোজ দিয়েছে, সুতরাং সে আগামী কালকেও পজিটিভ মুভমেন্টে থাকবে। তার একটা শক্ত একটি সিগন্যাল কিন্তু সে দিয়ে রেখেছে এবং আগামী দিনে হয়তো আমরা শেয়ারটিকে 25 টাকা 60 পয়সা এই লেভেলটাকে দেখতে পাবো এবং যদি শেয়ারটি 25 টাকা 80 পয়সায় ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটির জন্য ভালো হবে, কারণ শেয়ারটি রেকর্ড ডেটের পরে শেয়ারটি প্রাইস অ্যাকশনের একটি সম্ভাবনা থাকবে। যদিও শেয়ারটি বেশি ভালো কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দেয়নি সাধারণ বিনিয়োগকারীদের, মাত্র 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তবে শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস পজিটিভ থাকায় শেয়ারটির কিন্তু প্রাইস অ্যাকশনের সম্ভাবনা রয়েছে, সুতরাং এই বিষয়টিও আপনাদের মাথায় রাখতে হবে। তবে শেয়ারটির যে ইয়ারলি হাই সেই হাইটি আমরা স্পর্শ করতে কতদিন সময় লাগবে সেটি অনেক পরের বিষয়। তবে শেয়ারটি অবশ্যই আমরা এই 26 টাকা এই লেভেলটাতে শেয়ারটিকে দেখব এবং এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং সেটিও 3,28,00,000 শেয়ার রয়েছে পাবলিকদের কাছে। তো ওয়াইম্যাক্স ইলেকট্রো লিমিটেডের আমরা গত আলোচনাতে এটির সম্পর্কে বলেছিলাম। নিশ্চয়ই আপনারা যারা এটি সম্পর্কে জানতে চেয়েছেন তারা আগের আলোচনা শুনলে আমার আলোচনার সঙ্গে এই আলোচনার কতটুকু মিল সেটি আপনারা অবশ্যই খুঁজে পাবেন। একই সঙ্গে আমার এই আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করতে খুবই ভালো লাগে। একই সঙ্গে আপনারা আমাকে অনুরোধ করবেন, আমি আপনাদের স্টক নিয়ে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করব। তো আগামী দিনে শেয়ারটির টার্গেট হবে 26 টাকা এবং রেকর্ড ডেট পরবর্তী সময় শেয়ারটির ছোটোখাটো প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে এবং অ্যাডজাস্টমেন্ট শেষ করে শেয়ারটি যদি ভলিউম তৈরি করতে পারে তাহলে শেয়ারটি প্রাইস অ্যাকশন হবে এবং আমি সেটি বলেছি আপাতত 26 টাকা এবং পরবর্তীতে যদি শেয়ারটি 27 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দেয় তাহলে কিন্তু শেয়ারটি ভালো করবে। তো এই হচ্ছে মূলত ওয়াইম্যাক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আরো অনেক রিকোয়েস্ট, আসলে এত রিকোয়েস্ট আসে আপনাদের, অনেকের রিকোয়েস্ট মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের রিকোয়েস্টে মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়। তাই বলে আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমি আপনাদের রিকোয়েস্টের শেয়ার নিয়ে সবসময় আলোচনা করার চেষ্টা করি। এরপরে সোনালী আঁশ নিয়ে আমার আলোচনা এর আগেও করেছি গ্রুপে, এখনো একটু আলোচনা সংক্ষিপ্ত পরিসরে করি। সোনালী আজকে আমরা আজকে নেগেটিভ ট্রেন্ডে দেখেছি, অর্থাৎ এই 4 টাকা 90 পয়সা। আমি কিন্তু এই সোনালী আজকে বলেছিলাম যে তার ইয়ারলি যে লো সেটার দিকে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। এই ইয়ারলি লোতে কিন্তু শেয়ারটি আসতে পারে, তবে এখন পর্যন্ত শেয়ারটির ইয়ারলি লো এর কাছে আসেনি, কারণ শেয়ারটির কিন্তু কালকে গতদিন কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে। তো সোনালী আঁশের মূলত এত বড় একটি শেয়ার, সেই ক্ষেত্রে শেয়ারটির কিন্তু ক্যাশ ডিভিডেন্ড সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশিত হয়নি। একই সঙ্গে তাদের যে ইপিএস ফার্স্ট কোয়ার্টার সেটিও ভালো আসেনি, যার ফলশ্রুতিতে শেয়ারটির কিন্তু ভালো আমরা প্রাইসের রিফ্লেকশন সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। এছাড়াও আরেকটি কারণ শেয়ারটির কিন্তু এই ডিসেম্বরের এই
9 তারিখে শেয়ারটির কিন্তু রেকর্ড ডেট রয়েছে, সেটিও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এই ধরনের শেয়ারে প্রাইস অ্যাকশন হলে 8-10 টাকায় আমরা অনেক সময় বৃদ্ধি পেতে দেখেছি। তো আশা করি শেয়ারটিতে সেই ধরনের প্রাইস অ্যাকশন হবে, যেহেতু শেয়ারটির আমরা পূর্বে ভালো প্রাইসে দেখেছিলাম এবং সে ডাউন ট্রেন্ডে এসেও কিন্তু ভালো করার সক্ষমতা এর আগে দেখিয়েছে। আমরা যদি এই সেপ্টেম্বরের এই সাইডেতে দেখি, শেয়ারটি কিন্তু 240 টাকা 39 টাকায় এসে কিন্তু একেবারে টানা 343-44 টাকায় এসেছিল এবং পরবর্তীতে কিন্তু শেয়ারটি কয়েকবার ডাউন ট্রেন্ডে এসেছে, ছোট ছোট এসে কিন্তু শেয়ারটি আবার আপ ট্রেন্ডে গিয়েছে। তো এখন যেটি শেয়ারটি রয়েছে, সেখানে শেয়ারটি আসলে একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে রয়েছে, অর্থাৎ 260 টাকা থেকে শুরু করে এই 260 টাকা থেকে শুরু করে 270 টাকা 271 টাকা এই লেভেলটাতে শেয়ারটির আমরা দেখতে পাচ্ছি। তো আগামী দিনেও শেয়ারটির এখানে আমি যদি বলি তাহলে যার একটা প্রাইস কারেকশনের আরও সুযোগ রয়েছে, সেক্ষেত্রে হয়তো শেয়ারটিকে আমরা 245 টাকার এই আশেপাশে দেখতে পাবো। 245 টাকার এই আশেপাশে শেয়ারটি আসবে এবং এইখানে এসে শেয়ারটি আমরা রেকর্ড ডেটে স্পট ডেটে যাব। পরবর্তী স্পট ডেট শেষে শেয়ারটি কী ধরনের মুভমেন্ট করে সেটি আমাদেরকে দেখতে হবে, কারণ স্পট ডেটে আমরা যদি শেয়ারটিকে নেগেটিভ ট্রেন্ডে দেখি তাহলে কিন্তু শেয়ারটি তার যে ইয়ারলি লো সেখানে সেই অবস্থার কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্পট ডেটে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে বলে আমরা আশা করি এবং সেটি যদি করে তাহলে হয়তো শেয়ারটির এই লেভেলটাতেই থাকবে, অর্থাৎ 248 থেকে 250 টাকার এই লেভেলটাতেই থাকবে এবং রেকর্ড ডেট পরবর্তী সময়ে শেয়ারটি অবশ্যই ভালো করবে। আমরা এই জুট সেক্টরের বিভিন্ন নিউজ শুনেছিলাম এবং আশা করেছিলাম যে হয়তো সোনালী আঁশ ভালো করবে। সোনালী আঁশ কিন্তু সেই দিক দিয়ে সোনালী আঁশের কোনো ভালো মুভমেন্ট আমরা কিন্তু পাইনি। তো আশা করি সোনালী আঁশ যদি এই 243 টাকা এই লেভেলটাতে এসে 243 থেকে 239 এই লেভেলটা এসে যদি ঘুরে যায় তাহলে সোনালী আঁশ আবার মুভমেন্টে যাবে এবং সেক্ষেত্রে শেয়ারটির প্রাইস অ্যাকশন কি ধরনের হবে সেটা যদি আমি বলি তাহলে 273 থেকে 270 এই লেভেলটা, এবং এটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে ক্রস করতে হবে। যদি সেটি ক্রস করতে পারে তাহলে শেয়ারটির আমরা এই 290 টাকা এই লেভেলটাকে দেখতে পাবো এবং তারপরে শেয়ারটি কি ধরনের আচরণ করে এবং বাজারে কি ধরনের ভলিউম তৈরি করে, মার্কেটের ইন্ডেক্স কি ধরনের রোল প্লে করে সেটির উপর ডিপেন্ড করে আমরা সোনালী আঁশের পরবর্তী টার্গেট সেট আপ করবো। তো এরপরে আপনাদের টেক্সটাইল সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে আমার কাছে অনুরোধ এসেছে, সেটা হচ্ছে সিএনএ টেক্সট। আমরা একটু সিএনএ টেক্সটের সিএনএ টেক্সট আমি সংক্ষেপে বলি, এটির অবস্থা দেখে আসি। এটির অবস্থা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালো না। আগামী দিনে শেয়ারটি নেগেটিভ ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটির আমরা 4 টাকা 90 পয়সা, অর্থাৎ এইখান থেকে শেয়ারটির কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন দেখেছি এবং শেয়ারটি আজকে কিন্তু 5 টাকা 90 পয়সা, অর্থাৎ প্রায় 1 টাকার একটি গ্যাপ দিয়েছে এবং শেয়ারটি থেকে আজকে কিন্তু ভালো প্রফিট টেকিং হয়েছে এবং এই শেয়ারটির কিন্তু আজকের যে ভলিউম সেটিকে বাই এবং সেল ভলিউম যথেষ্ট একটা অ্যাক্টিভিটি আমরা দেখেছি, সমানে সমানে প্রায় অনেকটা। তবে শেয়ারটির যে আরএসআই সেটি কিন্তু অনেক বেড়ে গিয়েছে, অর্থাৎ 67। এখান থেকে হয়তো আমরা আরএসআইকে একটু কারেকশনে দেখতে পাবো। তো এবং একই সঙ্গে শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু গত দিনের তুলনায় আজকে আরও গাঢ় হয়ে ভালো করেছে, অর্থাৎ শেয়ারটির প্রাইস অ্যাকশনের একটি সুযোগ কিন্তু সে আরও তৈরি করে দিয়েছে। সুতরাং শেয়ারটির আমরা যদি এখানে আসলে কারেকশন বা আমরা 6 টাকার আশেপাশে এই লেভেলটা, যদি শেয়ারটি আগামীকালকে 5 টাকা 90 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে হয়তো 6 টাকা 10 পয়সা 20 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তবে একই সঙ্গে শেয়ারটির নিউজও আমাদেরকে দেখতে হবে। শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের যে বিষয়গুলো রয়েছে সেটি ভালোভাবে কমপ্লিট করছে কিনা, কারণ শেয়ারটি সম্পর্কে আমরা নেগেটিভ নিউজও পেয়েছি কিছু। সেক্ষেত্রে যদি ক্যাটাগরি চেঞ্জ না হয় তাহলে এই সিএটেক্স কিন্তু আরও ভালো করার সম্ভাবনা রয়েছে। শেয়ারটির যে ডিসেম্বরের যে রেকর্ড ডেট 6 তারিখ, অর্থাৎ আগামীকালকে শেয়ারটির 4-5 এই শেয়ারটির স্পট ডেট থাকবে এবং এই স্পট ডেটে শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে এবং সেই প্রাইস অ্যাকশনটা হয়তো আমরা 6 টাকা 20 পয়সা এই লেভেলে
আমরা দেখতে পাবো 5 টাকা 90 পয়সা এবং 6 টাকা 20 পয়সা। তো আশা করি সিএ টেক্সটাইল আগামী দিনে সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে এবং শেয়ারটি কিন্তু তার ভলিউম কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো এই ছিল আজকের মতো আপনাদের রিকোয়েস্টের শেয়ার নিয়ে আমার আলোচনা। তো আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনেছেন। তো এতক্ষণ যারা আমার আলোচনা শুনলেন তাদের প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। একই সঙ্গে আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের অনুরোধের কোনো স্টক থাকলে অবশ্যই সেটি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।